1980-তে সেই শুরু, তারপরে আড়াই দশক ধরে এই মালদায় একসময় সাংসদ ছিলেন গনি খান চৌধুরী। আজও রাজনৈতিকরা বলেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে মালদার মাটিতে বরকত ম্যাজিক কাজ করে। আর আমি পারাদীপ, নেতা নয় জনতা নিয়ে আজ চলে এসেছি মালদায়। সেই মালদা আর নেই। ডিলিমিটেশনের পরে মালদা, সাবেকি মালদা এখন ভেঙে দু টুকরো হয়েছে, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। তো আজ আমরা চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে উত্তর মালদায়। এবং উত্তর মালদায় এখানকার স্থানীয় মানুষজন তারা লোকসভা ভোটের আগে কি বলছে সেই সব নিয়ে তাদের সাথে কথা বলবো। কি কেমন আছেন? ভালো আছে, মালদার মানুষ কিন্তু ভালো আছে। মালদা মানে একটা সময় ছিল বরকত ম্যাজিক। 2006 বরকতদা মারা গেছেন, তারপরেও কি 1.5 দশকেরও বেশি সময়ের ব্যবধান। আজও কি বরকত ম্যাজিক কাজ করে? সাংসদ হিসেবে এই মালদা থেকে বরকত সাহেবকে আমরা দেখেছি, প্রিয়রঞ্জন দাসমুন্সিকে আমরা দেখেছি ডাক্তার গোলাম ইয়াজদানিকে। বাকিগুলো ধোঁয়াশা আমাদের কাছে। এই নামগুলো এখনো জলজল করছে এবং এরাই এলাকার ডেভেলপমেন্টগুলো করে গেছে। তাই আমরা এখনো মনে করি গনি ফ্যাক্টর, বরকত ফ্যাক্টর, ইয়াজদানি ফ্যাক্টর। কি বলবেন? বরকত ফ্যাক্টর, বরকতদা ফ্যাক্টর, বরকত ম্যাজিক আজও কি মালদার মানুষের মনে একটা ভোটের আগে একটা আলাদা করে প্রভাব ফেলে? অবশ্যই উনি বরকতদাকে সম্মান জানিয়ে আমরা বলি, উনি যতদিন ছিলেন বা উনি 6-এর আগ পর্যন্ত ওনার অবদান অবশ্যই ছিল এবং মানুষ উপকৃত হয়েছে। 6 সালের পর থেকে এখন পর্যন্ত গনি খানের পরিবারের এখন পর্যন্ত কোনো মানুষের পাশে থাকা, এই যে বিগত কোভিড গেল, আমরা কোনো বরকত পরিবারের কোনো মানুষের পাশে থেকে সেভাবে সাহায্য বা মানুষের খোঁজখবর রাখা, মানুষের উন্নয়নের পাশে থাকা তার নেই। এখন আর বরকতদাই আমাদের কাছে সম্মানীয়, কিন্তু ওনার যে একটা ইমেজে যেটা কাজ করতো সেটা আর এখন নেই। সামনে তো একটা লোকসভা ভোট তো দেবেন নিশ্চয়ই, হ্যাঁ? তো কি ভেবে ভোট দেবেন, কি ইস্যুতে ভোট দেবেন? এই ভোট হলো সেন্ট্রালের ভোট, কেন্দ্রের ভোট। সেখানে দেশকে সশক্তিকরণ করার জন্য যাদের হাত শক্ত তাদেরকেই ভোট দেবো। বিগত দিনে সাংসদদের, যে সমস্ত সাংসদ ছিলেন আমাদের এখানে, তারা যে এলাকার উন্নয়ন করেছেন, সেই একটা লোক আমরা দেখছি বর্তমানে লোকাল আমাদের যে ক্যান্ডিডেট, অর্থাৎ কংগ্রেসের ক্যান্ডিডেট মুস্তাক আলম, উনি মানুষের পাশে আছেন, লোকাল লোক। একজন পরিযায়ী একজনকে খুঁজে পাওয়া যায় না। তাই আমরা চাইছি যে এখানে লোকাল লোককেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করে পাঠাবো। মানে বুঝলাম না, পরিযায়ী বলতে? পরিযায়ী বলতে যাকে আমরা কোনোদিন দেখিনি, যিনি এখানকার বাসিন্দা নন, যিনি আইপিএস লেভেলে কাজ করেছেন, জনগণের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। মালদা এবার মূলত ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির খগেন মুর্মু এবং কংগ্রেসের মুস্তাক আলম। এই ত্রিমুখী লড়াইতে শেষ ল্যাপে কে বাজিমাত করেন সে তো সময়ের অপেক্ষা। কিন্তু বিদায়ী সাংসদ খগেন মুর্মু শেষ কবে দেখেছেন? দেখুন, আমরা তো প্রতিদিন দেখি, কারণ সংসদে উনার যা মুভমেন্ট এবং এলাকায় যেতে সচ্ছলভাবে তিনি কাজ করেন, প্রতিটা এলাকায় উনি করেন। গঙ্গা ভাঙনে কোনো তৃণমূলের নেতাদেরকে পরিদর্শনে দেখা যায় না, কিন্তু উনি নিয়মিত গঙ্গা ভাঙন নিয়ে কিন্তু তৎপরতার সাথে উনি কিন্তু এলাকায় ঘুরেন। এলাকা যিনি বিদায়ী সাংসদ, শেষ কবে দেখেছেন? শেষ দেখাটা আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম। এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেই তার শেষ দেখা। কিন্তু অ্যাম্বুলেন্সটা বর্তমানে চাচলে নেই। সেই অ্যাম্বুলেন্স কোথায় গেল সে বিজেপির নেতারাই বলবেন। হ্যাঁ, সেই অ্যাম্বুলেন্সটা গেল কোথায়? অ্যাম্বুলেন্সটা আইসিইউ যার যেই পেশেন্টের লাগবে সেই পেশেন্ট রোটারি ক্লাবকে অ্যাপ্লাই করবে, সেখান থেকে পাবে। এই নিয়ে তো কোনো দ্বিমত নেই। যাওয়ার দিন দেখেছি, কিন্তু কি করে তারা, এই যে বিজেপির লোকরা কি করে বুঝবে বাইরে আইসিইউ লেখা আছে? বিজেপির লোকরা কি করে বুঝবে কে কার্ডিওতে অ্যাটাক হচ্ছে? সেটা যদি চাচলে পরিষেবা না পাওয়া যায়, সেই রোগীকে কি করে দেওয়া যাবে? দুই পক্ষ দেখছি যে একটা অ্যাম্বুলেন্স নিয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সটা আমাদের ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বেকারত্ব, ফ্যাক্টর হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, এলাকার উন্নয়ন, আমাদের এলাকা বাঁধের এলাকা আমাদের, সেইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এই নিয়ে আমাদের চিন্তাধারা। একটা অ্যাম্বুলেন্সে আটকে থেকে লাভ নেই। গত 5 বছরে মালদা উত্তরের প্রাপ্তি কি? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের 45 নম্বর চাচল বিধানসভায় কয়েকটা খুঁটির ওপর 2-3টা লাইট জ্বালানো বাদ দিয়ে মাননীয় সাংসদ খগেন মুর্মু কোনো কাজ করেননি। আমরা লক্ষ্য করলাম ভোট ডিক্লেয়ার হওয়ার 2-3 দিন আগে চাচল থানাপাড়ায় বড় করে ফলক লাগিয়ে বলে একটা রাস্তা উদ্বোধন হল। তো আমরা ভাবলাম খুব ভালো কথা, কিন্তু পরে যখন জানতে পারলাম আমাদের মাননীয় বিডিও সাহেবের কাছে খোঁজ করে, উনি বলছেন যে
ওরকম নামের কোনো রাস্তা টেন্ডারই হয়নি। আজকে যিনি যে যে অভিযোগটা করলেন যে রাস্তার বিষয়টা, সেই কাজটা গ্র্যান্টেড এবং স্যাংশন হয়ে গেছে। টেন্ডার প্রসেস উনি ওনার কাজের খতিয়ান অলরেডি উদ্বোধন সূচনা করেছেন, সেটা টেন্ডার হবে। কারণ শাসক দলের দ্বারা নিয়ন্ত্রিত প্রশাসন, এবং তারা চায় না বিজেপির এমপিরা এলাকায় এলাকায় কাজ করুক। এই যে ধরুন শিক্ষা দুর্নীতি, কখনো ভাবায় দুর্নীতি কোথায় নেই, কোন ডিপার্টমেন্টে নেই? দুর্নীতি একটা বড় ফ্যাক্টর, দুর্নীতি একটা বড় ইস্যু এই নির্বাচনে। এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু মানুষ ভোট দেবে এবার। এই যে ধরুন বলা হচ্ছে যে রাজ্যে দুর্নীতিতে ডুবে গেছে, আপনার পাশে দাঁড়িয়ে একজন বলছেন, মানে মানেন? দেখুন, না, এটা আমি মানি না। এই জন্যই মানি না, কারণ সিপিএম ৩৫ বছর অপশাসন করার পর বাংলায় মামাটি মানুষের সরকার যবে থেকে এসেছে, গরিব মেহনতি মানুষের স্বার্থে এলাকায় শুধু উন্নয়নই হয়েছে। কারণ আমরা যে উন্নয়নটা করেছি মুখে নয়, আমরা রিপোর্ট কার্ডের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু উন্নয়নটা কি করেছি সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। তাই এবারের যে ভোটটা হবে লোকসভাটা, এবার কিন্তু উন্নয়নটাই হবে আমাদের হাতিয়ার। উন্নয়নের নামে যেভাবে কাটমানি নেওয়া হয়েছে, জনগণের টাকা নেওয়া হয়েছে, কেন্দ্র এবং রাজ্য এই যে ১০০ দিনের কাজের টাকা নিয়ে যে রাজনীতি শুরু করেছে, গরিব মানুষ মরে যাচ্ছে। এই যে গ্যাসের দাম খানিকটা কমলো ইলেকশনের মুখে, কি মনে হয় এটা কি ভোটের প্রচার নাকি সত্যি মানুষের ভালোর জন্য? না, দেখুন, উনি যে আশ্বাস মহিলাদের দিয়েছিলেন, বলেছিলেন আমাদের মা বোনেদের চোখের জল পড়ে চোখ নষ্ট হবে, ধোয়াতে থাকবে না, তার জন্য উনি গ্যাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং প্রথমবার ভাউতাবাজি দিয়ে তারপরে ১৬০০ টাকা তুলে দিলেন। নেওয়ার পর থেকে আমরা এখন দেখছি মহিলাদের হেসেলে ওই সিলিন্ডার গড়াগড়ি খাচ্ছে। মহিলারা দিদির আমাদের উন্নয়নের যে চাল, সে বিনা পয়সায় চাল ফোটাচ্ছে, জ্বালানি বা ১২০০ টাকার গ্যাস কিনতে পারছে না। এই যে একটা ভাওতাবাজি, এই ভাওতাবাজির মধ্যে তিনি ৫ বছর চালালেন। ভোটের আগে ১০০ টাকা কমিয়ে দিয়ে মহিলাদের মন জয় করতে চাইছেন, কিন্তু দিদিরা আমাদেরকে তার পাশাপাশি প্রত্যেকটা মহিলাকে ১০০০ টাকা দিয়েছেন। ওনারা ১০০০ টাকার গ্যাস এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন, দিদি ১০০০ টাকা দিচ্ছেন। রাজ্য সরকার 30 টাকায় মদ বিক্রি করতে পারেন, কিন্তু গ্যাসের এক্সাইজ ডিউটি যে বাড়তি কর স্টেট গভর্নমেন্ট তুলেন, সেটা কিন্তু তারা তুলতে পারেন না, সেটাকে কমাতে পারেন না। আমি বলতে পারি যে অন্যান্য রাজ্য যেখানে আছে সেখানে কিন্তু ৫০০ টাকায় গ্যাস পাওয়া যাচ্ছে এলপিজি, কারণ সেখানকার রাজ্য তাদের সেসটাকে কমিয়ে দিচ্ছে। যে রাজ্য বলা হচ্ছে সেইগুলো কংগ্রেসি রাজ্য, যেখানে এই আপনার রাজ্য সরকার কন্ট্রিবিউট করছে জনগণের কাছে। রাজ্য সরকার কন্ট্রিবিউট করে জনগণকে রিলিফ দেওয়ার জন্য নিজের থেকে কিছু টাকা দিয়ে কংগ্রেসি রাজ্যগুলোতেই হচ্ছে। আমার এই পশ্চিমবঙ্গে কই? গুজরাটে গ্যাসের দাম কত, উত্তরপ্রদেশে গ্যাসের দাম কত? এরা কোনো কাজই করতে পারে না, এরা শুধু ভোটের সময় ভাওতা দেয়, আর অন্য কোনো এদের কাজ নেই। ১০০ দিনের কাজের যে টাকা, সে টাকা রাজ্য সরকার মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে, এটা কি ভোটে প্রভাব পড়বে? ১০০ দিনের কাজ তৈরি হয়েছিল ইউপিএ গভর্নমেন্টের আমলে। ১০০ দিনের কাজ পরবর্তীতে যে সমস্ত সরকার এসেছে কেন্দ্রে, তারা বলছে রাজ্য হিসেব দেয় না, আর রাজ্য বলছে যে কেন্দ্র টাকা দেয় না। গরিব মানুষের কি দোষ? ১০০ দিনের কাজটা কিন্তু এখন আইন হয়ে গেছে, আর আগে ছিল এনআরইজিএস, এখন কিন্তু এনআরইজিএ, এটা অ্যাক্ট হয়ে গেছে। ১০০ দিনের কাজ পাওয়াটা সাধারণ মানুষের অধিকার। যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে, ইডি সিবিআই সবই তো সেন্ট্রাল গভর্নমেন্টের, তো তারা কেন অ্যাকশন নিচ্ছে না? শুধু মুখের কথা বললে তো হবে না, তারা অ্যাকশন নিচ্ছে না কেন? মালদা জেলায়, অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটি লোকসভাতে সিএ কি প্রভাব পড়বে? ভোটারদের মনে গিয়ে কোনো রকম প্রভাব পড়বে নির্বাচনে? বিষয়টা হচ্ছে নাগরিকত্বের বিষয়। এটা তো আকাশ থেকে পড়া কোনো আইন নয়। কেউ এটাকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, আর কেউ এটাকে ভূত ভাবছে। আমরা বলি এখানে একটা অন্যায় হয়েছে, সিএতে শুধুমাত্র সংখ্যালঘুদের বাদ দিয়ে একটা অন্যায় কাজ করেছে বিজেপি সরকার। সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ নাগরিকত্ব পাক, কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য যে সমস্ত নিয়ম অ্যাড করেছে, তাতে কিন্তু নাগরিকত্ব পাওয়াতে ক্ষতি আছে, লাভ নেই। ওনাদের মন্ত্রী শান্তানু ঠাকুর, যিনি মতুয়া সমাজের অনেক বড় জায়গায় আছেন, উনি তো নিজে সিএতে এখনো অ্যাপ্লাই করেনি। সিএ এখানে কোনো ফ্যাক্টরি করবে না। বিজেপি গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট চালায় কেন্দ্রেতে, ভোট আসলে সিএ এনআরসি এইসব দেখায়, আর ভোট ছেলে সব পালায়। কেমন সাংসদ? আমরা এমন একজন স্বাক্ষর চাই যে যিনি দক্ষ হবেন, দক্ষ প্রশাসক হবেন, এবং তিনি আমাদের উত্তর মালদার মানুষের কথা গিয়ে বলতে পারবেন। শিক্ষিত, দক্ষ এবং আমাদের উত্তর মালদার অধিকার পার্লামেন্টে গিয়ে ছিনিয়ে আনার মতো আমরা লোক চাই। মানুষের স্বার্থে যারা মাঠে ময়দানে নেমে কাজ করেন, সেই রকম সাংসদ চাই। আমরা বহিরাগত কোনো ক্যান্ডিডেট চাই না, কারণ আমরা চাঁচল বিধানসভায় বহিরাগত বিধায়ক নিয়ে অলরেডি ভুগছি।
এটা আমরা জানি, কারণ কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ আমরা দেখতে পাচ্ছি না। তাই চাঁচল বিধানসভার, বিশেষ করে উত্তর মালদা এবং চাঁচল বিধানসভার মানুষজন ভূমিপুত্র খগেন মুর্মুকেই চাই। এবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির খগেন মুর্মু এবং কংগ্রেসের মুস্তাক আলম। ত্রিমুখী লড়াইতে মালদার মানুষ, মালদা উত্তরের মানুষ, তারা কোন দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তাদের রায় জানান, সেটা জানার জন্য তো অপেক্ষা করতেই হবে। কিন্তু আমি পারাদীপ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো কেন্দ্রে। দেখতে থাকুন নেতা নয় জনতা।